স্টুডেন্টস, আজকের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য। 11-এর সেকেন্ড সেমিস্টারে এর আগে দুটো ক্লাস হয়েছে, সমস্থিতির ধারণা, সমস্থিতির সংজ্ঞা, জিবি-এইরি এর সমস্থিতির মতবাদ এবং প্রাটের সমস্থিতির মতবাদ। এই পর্যন্ত আলোচনা হয়েছে দুটো ক্লাসের মধ্যে দিয়ে। যারা ওই দুটো ক্লাস দেখোনি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই ওই দুটো ক্লাস দেখে এসো। ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবং এটা সমস্থিতি সম্পর্কে ওই অধ্যায়ের 3 নম্বর ক্লাস। তো ক্লাস 11-এ আমি বলেছিলাম 11-12-এর রুটিন ওয়াইজ তোমরা পরপর সমস্ত ক্লাস করে ফেলতে পারবে এবং নোটসও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইরি এবং প্রাট এই দুটো ক্লাস আমরা করেছি। এই দুটো ক্লাস করার পরে আমরা এটা কিন্তু বুঝতে পেরেছি যে এইরি যেই মতবাদ প্রদান করেছে বিশ্ববাসীর কাছে 1855 খ্রিস্টাব্দে এবং প্রাট একটু ভিন্ন প্রকৃতির মতবাদ প্রদান করেছে ঠিক তার 4 বছর পরে 1859 খ্রিস্টাব্দে। দুটো মতবাদ ভিন্ন হওয়ার কারণে এই দুটো মতবাদের পার্থক্য কিন্তু আমাদের ফেস করতে হবে পরীক্ষায় পড়ে। পার্থক্য দিতে পারে 3 নম্বরের। তো সেই পার্থক্যটা আজকে আমরা আলোচনা করব। পার্থক্যটা কি, কেমনভাবে পার্থক্যটা করতে হবে। তো তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। আমি প্রত্যেকটি পয়েন্ট বলে বিশ্লেষণ করে করে তোমাদেরকে দেখাবো এবং তোমরা চাইলে লিখেও নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। জিবি-এইরি এবং জে.এইচ. প্রাটের সমস্থিতির মতবাদের পার্থক্যগুলো কি। দেখো, প্রথমে আমরা পার্থক্যের পয়েন্ট করব মতবাদের ভিত্তি। তোমরা খাতায় পয়েন্ট করে নিতে পারো 1 নম্বর পার্থক্য যে মতবাদের ভিত্তি। আমরা যারা জিবি-এইরি এবং জে.এইচ. প্রাটের দুজনের থিওরি পড়েছি, এই দুজনের থিওরিতে কিন্তু আমরা দেখেছি যে এদের দুজনের মতবাদটা কার উপর ভিত্তি করে এনারা তৈরি করেছেন। তো জিবি-এইরি কিন্তু তার মতবাদের মূল ভিত্তি কি ছিল, যে পদার্থের ভাসমানতার ধর্মের উপর তিনি তার মতবাদটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। সেটা 1 নম্বর ক্লাসে আমরা বলেছি, আলোচনা করেছি। এটা তোমরা খাতায় লিখে নিতে পারো যে জিবি-এইরি পদার্থের ভাসমানতার ধর্মের উপর প্রতিষ্ঠিত। জিবি-এইরি এর মতবাদ পদার্থের ভাসমানতার ধর্মের উপর প্রতিষ্ঠিত। ওদিকে প্রাটের মতবাদ কিসের উপর নির্মিত? প্রাটের মতবাদ কিন্তু প্রতিবিধান বা প্রতিপূরণ তলের উপর নির্মিত। এটাও কিন্তু আমরা গতকাল ক্লাসেই আলোচনা করেছি। তাহলে মতবাদের ভিত্তিতে এই দুটো পয়েন্ট লিখতে হবে। তোমরা ছক টেনে একদিকে ভিত্তি, এইরি, প্রাট 3টে ঘর করে যেরকমভাবে পার্থক্য করতে হয় সেরকমভাবে সাজিয়ে নাও বা এখন লিখে নাও, পরে ভালো করে সাজিয়ে নেবে। তাহলে হয়ে গেল 1 নম্বর পয়েন্ট তোমরা লিখছো যে এইরি এর মতবাদ নির্মিত পদার্থের ভাসমানতার ধর্মের উপর এবং প্রাটের মতবাদ নির্মিত প্রতিপূরণ তলের ধারণার উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি হবে পার্থক্যের দিক থেকে? ঘনত্ব। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘনত্ব। দেখো, আমরা এইরির মতবাদ পড়ার সময় পড়েছিলাম যে ঘনত্ব, এইরি বলেছিলেন কিন্তু পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রত্যেকের ঘনত্ব একই এবং এটা নিয়ে তাকে সমালোচিত হতে হয়েছিল প্রত্যেকটি ভৌগোলিক মহলে। তিনি বলেছিলেন যে পৃথিবীতে উপস্থিত প্রত্যেকটা ভূমিরূপের শিলাস্তরের ঘনত্ব একই। এটা এইরি বলেছিলেন। কিন্তু প্রাট কি বলেছেন? ঠিক তার উল্টো। প্রাট বলেছিলেন যে না, সমস্ত শিলাস্তরের ঘনত্ব আলাদা। একটা পাহাড়ের ঘনত্ব যাই হবে, একটা মালভূমির ঘনত্ব কখনো তাই হবে না। মানে এইরির সম্পূর্ণ বিরোধী। তা তোমরা ভালো করে পয়েন্টটা লিখে নিতে পারো যে এইরি বলেছেন প্রতিটি ভূমিরূপের শিলাস্তরের ঘনত্ব একই, ওদিকে প্রাট বলেছেন প্রতিটি ভূমিরূপের শিলাস্তরের ঘনত্ব আলাদা। হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি আছে? উচ্চতা। এটা একটা খুব ভালো পয়েন্ট, উচ্চতা। এইরি কি বলেছেন? ভূত্বকীয় স্তম্ভের উচ্চতার সঙ্গে গভীরতা সমানুপাতিক। ভূত্বকীয় স্তম্ভের উচ্চতার সঙ্গে গভীরতা সমানুপাতিক, অর্থাৎ এইরি বলেছেন যেই ভূমিরূপ যত উপরে, মানে যার উচ্চতা যত বেশি, একটা পাহাড় যতটা উপরে আছে ঠিক ততটা নিচেও অবস্থান করছে, এটা এইরি বলেছেন। তাহলে ভালো করে তোমরা লিখে নাও যে এইরির মতে ভূত্বকীয় স্তম্ভের উচ্চতা গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যার উচ্চতা যত বেশি তার তলদেশ তত গভীরে প্রবেশ করে আছে।
ওদিকে প্রাট কি বলেছেন? প্রাট বলেছেন যে ভূত্বকীয় স্তম্ভের উচ্চতার সঙ্গে গভীরতা ব্যস্তানুপাতিক, যেটা আগের দিন আমরা ক্লাসে করেছি। অর্থাৎ কি, যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা ততটাই কম। বোঝা গেল? যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা ততটাই কম, আর যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি। তিনি পাহাড়, তারপর সমভূমিকে নিয়ে উদাহরণ দিয়েছিলেন যে পাহাড়ের ঘনত্ব কম তাই উচ্চতা অত বেশি, কিন্তু সমভূমির ঘনত্ব বেশি তাই উচ্চতা কম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 4 নম্বর পয়েন্টে আমরা কি করব, যে প্রতিপূরণ তল। ঠিক আছে, প্রতিপূরণ তল বলে আমরা পয়েন্ট করে এর আন্ডারে কি লিখব? এইরির মতে উচ্চতার ভিত্তিতে ভূত্বকীয় অংশগুলি শিকড়ের এক এক রকম গভীরে প্রবেশ করে। মানে এইরি মনে করেছেন আমাদের ভূপৃষ্ঠের উপর যে সমস্ত ভূমিরূপগুলো আছে তাদের শিকড় উচ্চতার ভিত্তিতে এক এক রকম গভীরে প্রবেশ করে। অর্থাৎ কি বলা হয়েছিল, এইরি কি বলেছিলেন যে কোনো ভূমিরূপ ভূপৃষ্ঠের উপর যতটা উপরে আছে তার শিকড় তার 9 গুণ নিচে, অর্থাৎ সেই হিমশৈলের সাথে তুলনা করে তিনি বলেছিলেন যে হিমশৈল যেরকম 1 ভাগ উপরে থাকে বাকি 9 ভাগ নিচে থাকে, সমুদ্রের নিচে ডুবন্ত অবস্থায় থাকে, ঠিক তেমনই একটা পাহাড় যতটা উপরে আছে তাকে 9 দিয়ে গুণ করলে যত হয় ততটা মাটির নিচে আছে, যাকে মাউন্টেন রুট হাইপোথেসিস বলা হয়। এইরি বলেছিলেন, সেটাই তিনি বলেছেন যে যে ভূমিরূপ মাটির উপরে যতটা উচ্চতা অবলম্বন করে আছে মাটির নিচে তার 9 গুণ গভীরে প্রবেশ করে আছে সেই শিকড়ের কথা তিনি বলেছিলেন। যেমন পাহাড়ের শিকড় বেশি গভীরে, আবার মালভূমির শিকড় কম গভীরে অবস্থান করছে। যে যত উঁচু তার শিকড় তত গভীরে। আর প্রাটের মতবাদ কি? প্রাটের মতবাদে সব শিলাস্তরের গভীরতা একই তলে অবস্থান করছে, মানে এখানে কোনো শিকড়ের সিস্টেম নেই, তিনি বলেননি। তিনি বলেছেন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সবাই একটা তলে অবস্থান করছে। ঠিক আছে, এইটা প্রাট বলেছেন। তো এই হয়ে গেল 4 নম্বর পার্থক্য পয়েন্ট। 5 নম্বর হচ্ছে গলন। গলন সম্পর্কে কি বলেছেন দেখো, এইরি গলন সম্পর্কে বলেছেন যে শিকড় যেহেতু অবস্থান করছে মাটির নিচে এবং 9 গুণ নিচে অবস্থান করছে, তাই প্রতিটি ভূমিরূপের শিকড় কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা তিনি বলেছেন। তাহলে ভালো করে যখন লিখবে তখন কি লিখবে, যে উচ্চভূমির শিকড় ভূ অভ্যন্তরের অত্যন্ত গভীরে প্রবেশ করায় গলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে তোমার এইরি বলেছেন যে গলে যাওয়ার সম্ভাবনা আছে। ওদিকে প্রাট কি বলেছেন? প্রাটের তো কোনো শিকড়ের ব্যাপার নেই, প্রতিটি ভূত্বকীয় অংশ একই গভীরে অবস্থান করায় এখানে গলনের সম্ভাবনা নেই, একই প্রতিবিধান তলে অবস্থান করছে তাই এখানে গলনের সম্ভাবনা নেই। এই হয়ে গেল 5 নম্বর পয়েন্ট। এবং 6 নম্বর পয়েন্টে তোমরা কি ছবি দিয়ে নেবে। ঠিক আছে, এইরির ঘরে এইরির ছবি, প্রাটের ঘরে প্রাটের ছবিটা তোমরা দিয়ে নেবে। আমি স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এরকম ছবি দুদিকে দিয়ে নেবে। এবার আমরা দেখে নেব সীমাটোজেনি। এই অধ্যায়ের শেষ টপিক সীমাটোজেনি। তাহলে সীমাটোজেনি কি? যারা সমস্থিতি বুঝতে পেরেছিলে তাদের সীমাটোজেনি কোনো অসুবিধা হবে না। যারা সমস্থিতির ক্লাসগুলো করনি অবশ্যই সমস্থিতির ক্লাসগুলো দেখে এসো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সীমাটোজেনি জিনিসটা কি তার আগে সমস্থিতি আমরা জেনেছি, তো আরও একবার বলে দিই, সীমাটোজেনি এবং সমস্থিতি কিন্তু একই জিনিস। সীমাটোজেনি কথার অর্থ হচ্ছে তরঙ্গ বা বন্ধুরতা। ঠিক আছে, তরঙ্গ বা বন্ধুরতা। প্রাকৃতিক শক্তি ক্ষয়ের ফলে ভার লাঘবজনিত কারণে ভূমিরূপের উত্থান ঘটে, আবার যখন ভার যুক্ত হয় তখন কিন্তু ভূমিরূপের অবনমন ঘটে, অর্থাৎ নিচের দিকে নেমে যায়। এই যে প্রক্রিয়া একেই কিন্তু বলা হয় সমস্থিতি সমন্বয় বা সীমাটোজেনি। অর্থাৎ কি, ভালোভাবে বললে কি হবে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা সমুদ্রে ভাসমান জাহাজ, তাহলে এখানে মাল চাপানো হলো, একদিকে মাল চাপানো হলো, তাহলে এটা ভারের জন্য একদিকে তো হেলে যাবে। আবার মাল তুলে নেওয়া হলো, তাহলে সমতা রক্ষার জন্য আবার সমান হয়ে যাবে। অর্থাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয়ের ফলে বা প্রাকৃতিক কোনো ঘটনার ফলে
যখন ভার যুক্ত হয়, তাহলে ভার যুক্ত হলে যেইখানে ভার যুক্ত হচ্ছে সেই দিকটা হেলে যাবে, অবনমন হবে, ঠিক আছে। আবার যখন ভার মুক্ত হয়, অর্থাৎ এখানে বরফ জমেছিল মনে করো, হেলে গেছে ভারের জন্য, বরফ গলে জলে পরিণত হয়ে গেল, আবার আগের অবস্থায় উত্থান ঘটবে, সমতা ফিরিয়ে আনবে, ঠিক আছে। এই যে প্রক্রিয়া, এটাকেই কিন্তু বলা হচ্ছে সিমাটোজেনি। এবার সিমাটোজেনির বৈশিষ্ট্যগুলো কি দেখে নাও। তাহলে সিমাটোজেনিটা শুরু করছি। সিমাটোজেনি কথার অর্থ হচ্ছে বন্ধুরতা, ঠিক আছে, বন্ধুরতা বা তরঙ্গ। এই হয়ে গেল সিমাটোজেনি একটু আগেই ধারণা দিলাম, ঠিক আছে। এবার সিমাটোজেনির বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, বৈশিষ্ট্যগুলো জাস্ট পয়েন্টগুলো লিখে নাও, এখান থেকে তোমরা নোটস বানিয়েও ফেলতে পারবে, প্লাস আমি বলে দিচ্ছি, মনে হলে পজ করে করে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। বৈশিষ্ট্যর পয়েন্টগুলো যেটা হবে সেটা হচ্ছে, দেখো 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে। 1 নম্বর বৈশিষ্ট্য এখানে বলবো যে প্রকৃতি, ঠিক আছে। প্রকৃতি থেকে কি বলবো, যে প্রকৃতি প্রথম কথা হচ্ছে ভূবিপর্যয়ের অংশ হিসাবে গড়ে উঠেছে সিমাটোজেনি, ঠিক আছে। তা সিমাটোজেনি ভূবিপর্যয়ের অংশ হিসাবে কেন গড়ে উঠেছে, কারণ প্রকৃতি, দেখো সিমাটোজেনি তো বললাম যে ভার যুক্ত হলে একটা কোনো অংশে যদি ভার যুক্ত হয় তাহলে সেই দিকটা কি হেলে যাবে, আবার ভার মুক্ত হলে উপরের দিকে উঠে যাবে, তাই তো। তাহলে এটা সিমাটোজেনি। তাহলে প্রকৃতি কি, প্রকৃতি থেকে যদি কোনো ঘটনা ঘটে, মনে করো আমি উদাহরণ পরে দেবো, তুষারপাত হলো, তুষার আবৃত হলো, এখানে তুষার পড়লো, তাহলে এই দিকটা এই দিকের তুলনায় বেশি ওয়েট, তাহলে এই দিকটা কিন্তু আস্তে আস্তে এরকম ডাউন হয়ে যাবে, তাহলে এর জন্য যাই প্রকৃতি, ঠিক আছে। আবার যখন এগুলো গলে যাবে তখন আস্তে আস্তে আবার উঁচু হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে প্রকৃতি। সুতরাং প্রকৃতি ভূবিপর্যয়ের অংশ হিসাবে গড়ে উঠেছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিস্তার। বিস্তার কিভাবে হবে, বিস্তার কি বলেছে, যে সিমাটোজেনি প্রক্রিয়া 10 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ভূমিরূপে বিস্তার ঘটে। কত, 10 কিমি থেকে 100 কিমি পর্যন্ত। 10 কিমি থেকে 100 কিমি, বুঝতে পারছো কতটা অঞ্চল, কত বড় জায়গা, অতটা জায়গা জুড়ে সিমাটোজেনি প্রক্রিয়াটা চলতে পারে, ঠিক আছে। অত বড় জায়গা জুড়ে সিমাটোজেনি প্রক্রিয়া চলতে পারে, কিন্তু উচ্চতার দিক থেকে কি হবে, 1000 মিটার উচ্চতা পর্যন্ত ভূমিরূপের উত্থান ঘটে। 1000 মিটার মানে 1 কিলোমিটার, বুঝতে পারছো, উত্থান, ঠিক আছে। মানে ভূমিরূপ উঁচু হতে পারে, কত উঁচু হতে পারে, উপরের দিকে উঠতে পারে 1000 মিটার পর্যন্ত। আর বিস্তার কতটা জায়গা জুড়ে হতে পারে, 10 থেকে 100 কিলোমিটার জায়গা জুড়ে হতে পারে। ভূ আলোড়ন, 3 নম্বর পয়েন্ট কি, ভূ আলোড়ন। তোমরা পয়েন্টগুলোকে নোটিস করো, ঠিক আছে। ভূ আলোড়ন কি বলেছে, যে মহীভাবক ও গির্জনী আলোড়ন পরিলক্ষিত হয়। মহীভাবক গির্জনী আমরা প্রত্যেকে জানি। গির্জনী মানে কি, পাশাপাশি যে আলোড়ন সংঘটিত হয়, যে দুটো পাত একে অপরের দিকে যদি এগিয়ে আসে, ঠিক আছে, দুটো পাত যদি একে অপরের দিকে এরকম এগিয়ে আসে, তখন সেটাকে কি বলি, যে গির্জনী আলোড়ন, তাই তো। দুজন দুজনের দিকে এগিয়ে আসছে বা দুজন দুজন থেকে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এই অনুভূমিক যে আলোড়ন সেটাকে গির্জনী আলোড়ন বলে। আর উলম্ব যে আলোড়ন সেটাকে বলা হয় কি, যে মহীভাবক আলোড়ন, উলম্ব আলোড়ন। অর্থাৎ উপর দিকে উঠছে একজন, নিচের দিকে নামছে একজন, যেভাবে স্তূপ পর্বত গোস্ত উপত্যকার সৃষ্টি হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, মহীভাবক আলোড়ন, ঠিক আছে। অর্থাৎ এই সিমাটোজেনি প্রক্রিয়াতে গিরিজনী এবং মহীভাবক দুটোই দেখতে পাওয়া যায়, লক্ষ্য করা যায়, ঠিক আছে। তারপর চলে আসবো 4 নম্বর পয়েন্টে, কি, উৎস। উৎসতে কি বলা হয়েছে, গুরুমণ্ডল থেকে সিমাটোজেনি শক্তি উৎপন্ন হয়। দেখো এখন যদি গুরুমণ্ডল কি তোমাদের বিস্তারিত বোঝাতে হয়, তাহলে দীর্ঘ সময় অতিক্রান্ত হবে, এবং এই সমস্ত জিনিস ক্লাস 8-এর জিনিস আশা করি প্রত্যেকে জানো, তবু আমি ছোট্ট করে বলে দিচ্ছি। গুরুমণ্ডল, তাহলে এই সেই একটা পৃথিবীর অন্তর্মহল এঁকে নিলাম, এই পাহাড় পর্বত মানে এগুলো তোমার হচ্ছে কি ভূমিরূপ, ঠিক আছে। এর নিচেই শিলামণ্ডল, তার নিচেই অ্যাস্থেনোস্ফিয়ার, তার নিচেই গুরুমণ্ডল। এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল আবার দুটো ভাগ, ক্রোপেসীমা নিপেসীমা। এইটা হচ্ছে গুরুমণ্ডল। অর্থাৎ এইখান থেকে, এই অঞ্চল থেকে, এই যে অঞ্চলটা থেকে, এই অঞ্চল থেকে সিমাটোজেনি শক্তির
উৎপন্ন হয়, শক্তির উৎপন্ন হয় এই অঞ্চলটা থেকে, এই মাঝামাঝি এই অঞ্চলটা থেকে। ঠিক আছে, তোমরা চাইলে এই পয়েন্টগুলো নোট করে বা আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে তোমরা খাতায় কিন্তু লিখেও নিতে পারো, পজ করে করে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো পয়েন্ট অনুযায়ী। ঠিক আছে, তারপরে কি বলবো, তারপরে শিলার পরিবর্তন। নেক্সট পয়েন্ট কি, শিলার পরিবর্তন। আচ্ছা, শিলার পরিবর্তন কি বলা হয়েছে, যে এই প্রক্রিয়ায় শিলা খুব সামান্য পরিবর্তন ঘটে, বেশি পরিবর্তন হয় না। অর্থাৎ সীমাটোজেনী প্রক্রিয়ায় শিলা খুব বেশি পরিবর্তন হয় না, সামান্য পরিমাণ পরিবর্তন ঘটে। এটাই একটা পয়েন্ট, এটা লিখে নিতে পারো। সময়, নেক্সট পয়েন্ট কি, সময়। সময়ে কি বলেছে না, সেনোজয়িক যুগের পরে যে বিভিন্ন যুগ এসছিল আমরা প্রত্যেকে জানি, সেনোজয়িক যুগের পরে এবং কোয়াটারনারি যুগের মধ্যবর্তী সময়, মানে সেনোজয়িক যুগের শেষ এবং সেখান থেকে কোয়াটারনারি যুগের মধ্যবর্তী মাঝামাঝি সময় পর্যন্ত এটি পরিলক্ষিত হয়। মানে কোন সময় তাহলে ঘটে, সেনোজয়িক যুগের শেষ থেকে কোয়াটারনারি যুগের মধ্যবর্তী সময় পর্যন্ত এটি লক্ষ্য করা যায়। বোঝা গেল, এই হচ্ছে কি সময়, তোমরা লিখে নিতে পারো। আর দেন লাস্ট হচ্ছে কি উদাহরণ। উদাহরণে কি বলবো আমরা, দেখো উদাহরণ বলতে গেলে সেটা কি বলবো, দক্ষিণ আফ্রিকার কঙ্গো জাম্বেরি নদী আহ্বায়িকায় এই নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ কি দক্ষিণ আফ্রিকার যে কঙ্গো নদী আছে, জাম্বেরি নদী আছে, এখানে কিন্তু এই সীমাটোজেনী প্রক্রিয়ার নিদর্শন লক্ষ্য করা যায়। বা ভারতের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ভারতের নীলগিরি পর্বত অঞ্চলে সীমাটোজেনী নিদর্শন পাওয়া যায়। বোঝা গেল, কোথায় না ভারতের নীলগিরি পর্বত অঞ্চলে সীমাটোজেনী প্রক্রিয়ার নিদর্শন পাওয়া যায়। এই হয়ে গেল আমাদের টোটাল বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার লাস্টে একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই চিত্রটা আঁকলে হবে। কিভাবে ভূমিরূপের উত্থান ঘটে, কিভাবে ক্ষয় হয়ে অবনমন ঘটে, পলি সঞ্চয় হচ্ছে, সব এখানে দেওয়া আছে। এই চিত্রটা তোমাদেরকে আঁকতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসটি দেখার সুযোগ করে দাও, শেয়ার করে।